3 মিনিটের অভিনয় করে স্যার উপাধি যদি পায় লন্ডনে, তো আমরা 3 মিনিট অভিনয় করে আমার অভিনয় ক্ষমতা কতটুকু আছে আমি বুঝাতে পারবো না। নূতন ইজ এ বিউটিফুল লেডি এবং সুন্দরী, যে আমার একটা ছবিতে কাজ করেছিল, সেটা হচ্ছে ওরা 11 জনে। ডান্সার হিসাবে শুধু একমাত্র অঞ্জনার সাথে তার তুলনা করা চলে। বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই। অঞ্জনাকে ছবিতে আনাটা আমি এনেছিলাম দস্যু বনুরে। ওয়াসিমের ফিগারটা হচ্ছে ভীষণ রকম, এত বড় মাস্কুলার, মানে ওর ফিগারের সাথে তো তুলনা করা ফিগার বাংলাদেশে এখনও কেউ আসেনি। আর তাকে নিচে যে মাছি দেখলে ভয় পায়, মাছি মারতে সে ভয় পায়। আসসালামু আলাইকুম। ব্রেক দেওয়ার কথা যদি বলা হয় তাহলে তো একজনের কথা বললে চলবে না, কয়েকজন ব্রেক, নায়িকা কয়েকজনকে ব্রেক দিয়েছে, আমি 6-7 জনকে ব্রেক দিয়েছি। তাদের মধ্যে 3-4 জন নায়িকা অত্যন্ত স্ট্রংলি ফিল্মের জগতে আছে। তার মধ্যে একজন যেমন জুলিয়া, ফিল্মে স্ট্রংলি ছিল সে। তারপরে সাথী, 7টা না 8টা ছবি করেছে, প্রত্যেকটা সুপারহিট ছবি করেছে। 5টা ছবি বোধহয় আমার সাথে করেছে, শহীদুল ইসলাম খোকনের সাথে করেছে, আরও 3টা না 4টা ছবি করেছে। তো এই ক্যাটাগরির নায়িকা তো আরও ছিল। দস্যু বন্ধুর যখন আমি করি, তখন আমার আবার একজন নতুন নায়িকার প্রয়োজন হলো। তো নতুন নায়িকা যখন প্রয়োজন হলো, তখন আমি আবার আমার এই পরিচিত যারা ছিলেন তাদের সাথে কারো ওই ক্যারেক্টারের সাথে আমি মিলাতে পারছিলাম না। আমার এটা বদ অভ্যাস হতে পারে বা যাই, আমি জানি না কি বলবো এটাকে। আমার চরিত্রের সাথে যাকে মেলে আমি তাকে এক দর্শনেই তাকে নিয়ে নিই, যদি আমার তাকে ভালো লাগে। তো এইরকমভাবে আমি খুঁজতেছি। এই সময় আমার হঠাৎ করে মনে পড়লো অঞ্জনার কথা। আমি কোনো হিরোইনের নামাশায় গেলেও আমি অঞ্জনাকে দেখার জন্য একজনকে বলে তাকে আমাকে নিয়ে অঞ্জনার বাসায় গেলাম। অঞ্জনাকে দেখলাম, অঞ্জনাকে দেখে আমার মনে হলো যে হ্যাঁ, এই মেয়েটা যদি আমার এই ছবিতে কাজ করে দস্যু বনুরে, ভাল লাগবে। আমি ওকে বললাম যে তুমি, আমি জানি তো সে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ডান্সার, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আইয়ুব খান সাহেব তাকে পুরস্কার দিয়েছেন, তার কোলে উঠে। এত ছোট ছিল তখন সে। তো অভিনয় কী করবে আল্লাহ জানে। তো যাই হোক, আমার ছবিতে নাচ খুব বেশি নাই, আমি চেষ্টা করব। তা আমি ওকে বললাম যে আপনি অভিনয় করবেন? তো বলে যে আমি পারবো কি অভিনয় করতে। যাই হোক, এইভাবে করে আমি অঞ্জনাকে নিয়ে আসলাম ছবিতে। এবং আমি যখন অঞ্জনাকে সাইন করে নিয়ে আসলাম, আনার পরে আমি যখন শুটিং প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি, তখন শুনলাম যে এর মাঝখানে আমি তার সাথে সাইন করার আগে অঞ্জনা আরেকজনের সাথে সাইন করেনি, কিন্তু কথা কনফার্ম করে রেখেছিল। তো সেই ছবিটা করেনি বা হয়নি, যাই কিছু হোক আমি জানি না। কাজে অঞ্জনাকে ছবিতে আনাটা আমি এনেছিলাম দস্যু বনুরে, এবং দস্যু বনুরে তাকে জনসাধারণ তাকে প্রচণ্ড রকমভাবে গ্রহণ করেছিল। এবং অঞ্জনা পরবর্তী পর্যায়ে বোধহয় 300-350 মতো 400 মতো ছবি করেছে। এবং সেখানে বাংলাদেশের ছবি, পাকিস্তানের অনেকগুলো ছবি, 15-20টার মতো পাকিস্তানের ছবি, তারপরে টার্কির ছবি, তারপরে ইজিপ্টের ছবি, মানে বাইরের অনেক দেশের ছবি অঞ্জনা কাজ করেছে। অনেক নাম করেছিল অঞ্জনা। আনফর্চুনেটলি সেও অসময়ে আমাদেরকে সরে চলে গেল। শি ওয়াজ এ গুড আর্টিস্ট। আর শিল্পী, মানে ডান্সার হিসেবে তো তার তুলনাই চলে না। তাকে শুধু তুলনা একমাত্র ডান্সার হিসেবে করা যায়, সেটা হচ্ছে নূতন, যে আমার একটা ছবিতে কাজ করেছিল, সেটা হচ্ছে ওরা 11 জনে। মানুষের স্যাক্রিফাই, মানুষের সেন্টিমেন্ট ভীষণ রকমভাবে তার প্রতি ছিল। স্বাধীনতার যুদ্ধে সে একজন বিধ্বস্ত নারী, যার উপরে পাকিস্তান আর্মি টর্চার করেছে, এবং সে ওই হিরোর হাতের মধ্যে পড়েই মারা গেছে, যাকে ওই মেয়েদের ক্যাম্প থেকে আনা হয়েছিল। সে হচ্ছে নূতন। ওই নূতনকে দেখলে বোঝা যায় না যে শি ইজ হিরোইন, তাকে এই ক্যাটাগরি মেকআপ করা হয়েছিল। নূতন ইজ এ বিউটিফুল লেডি এবং সুন্দরী, এবং অভিনেত্রী হিসাবেও অত্যন্ত, মানে ভ্যাম্পিশ বা টাইপে তো আনপ্যারালাল। আর নায়িকা হিসেবেও সে অত্যন্ত উঁচু মানের শিল্পী। আর ডান্সার হিসাবে শুধু একমাত্র অঞ্জনার সাথে তার তুলনা করা চলে। বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই, এই দুজনের সাথে তুলনা করার মতো কেউ নেই। রেডিও টেলিভিশন কোথাও নেই। অ্যান্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ড্যানি সিডাক, ইলিয়াস কোবরা,
এদের এক দর্শনে আমার ভালো লেগেছে, এক দর্শনে আসছে আমার সাথে দেখা করতে। আমি বলি, ছবিতে অভিনয় করবে? বলে যে আমাকে সুযোগ দেবে কে? আমি বলি, তুমি আমার ছবি ভিলেন, তুমি কালকে তোমার কাছে টিকিট চলে যাবে, পরশু দিনের ফ্লাইটে তুমি চলে যাও কক্সবাজার। ভিলেন হয়ে চলে গেল, এবং ওই ছবি তার ফার্স্ট ছবি, লড়াকু, রুবেলের সাথে ভিলেন ড্যানি সিডাক। হ্যাঁ, মাসুদ রানার আমি তৈরি, মানে যখন ফিক্সড করলো, যে নাম বলেছিলাম না এস এম শফি, ওই এস এম শফির ছবি হচ্ছে বেদিন। এবং বেদিন হচ্ছে ছবি যেখানে আমরা 3টা না 4টা হিরো, মানে এস্টাবলিশড 4টা হিরো নাম করা, আমরা একসাথে কাজ করেছি। আমরা তখন আমাদের মধ্যে যেটা ছিল যে কে হিরো আমার সাথে, আর একজন অমুক বড় হিরো তমুক বড় হিরো, কিন্তু আমরা কখনো চিন্তা করতাম না। আজকে যেটা চিন্তা করা হয়, অমুকে থাকলে আমি কাজ করব না, আমার চরিত্রটা কেমন আমি দেখে নিই। আমরা কিন্তু যতটুক চরিত্রই থাকুক, আমি যদি আমার মতো 100% ভালো করতে পারি, 3 মিনিটের অভিনয় করে স্যার উপাধি যদি পায় লন্ডনে, তো আমরা 3 মিনিট অভিনয় করে আমার অভিনয় ক্ষমতা কতটুকু আছে আমি বুঝাতে পারবো না? পারবো। এবং এই দিকে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে কখনোই কোনো রকম কোন্দল ছিল না। আমরা ব্যক্তিগতভাবে পরস্পর ক্যামেরার বাইরে যাওয়ার পরেই, ক্যামেরাটা কাটলো, আমরা 3জন বা 2জন যাই থাকি, আমরা সবাই বন্ধু, একেবারে কাছের আপনজন। যেমন রাজ্জাক সাহেব, আমি ওনাকে রাজ্জাক সাহেব ডাকতাম, উনিও আমাকে পারভেজ সাহেব বলতেন, আপনি বলতাম, আমরা দুজনকেই। আলমগীর আমার ছোট ভাই, আমি নাম ধরিয়ে ডাকতাম। ফারুক আমার ছোট ভাই। এরপরে যারা আছে তারা আমার সব ছোটো ভাইয়ের মতো। আর একজন বন্ধুস্থানে ছিল, সে হচ্ছে ওয়াসিম। আমার সাথে কলেজের থেকে পড়া শুরু করেছে, এখানে এসেছিল তখন মিস্টার ইস্ট পাকিস্তান ছিল বোধহয় তখন। ছবিতে অভিনয় করার কোনো শখ ওর খেয়াল ছিল না। এসে যে আমাদের কাজ করে আমাদের 2-1জনের সাথে ওই এমনি আসতো, আর একটা ছবিতে বোধহয় দেখাশোনা করতো, এমনি মাতবরি করতো, ঘুরে বেড়াতো আর খাওয়া দাওয়া করতে ওইখানে মহসিন ভাই নামক একজন ডিরেক্টর ছিলেন, নামকরা ডিরেক্টর, অত্যন্ত গুণী ডিরেক্টর, সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড রেকর্ডিস্ট। তো ওনার একটা ছবি ছিল, সেই ছবিতে ওয়াসিমকে নিল, ওয়াসিম হিরো হয়ে গেল। এবং সেটার মজার ব্যাপারটা, উনি রিস্ক নিলেন এই কারণের জন্য যে ওয়াসিমের ফিগারটা হচ্ছে ভীষণ রকম, এত বড় মাস্কুলার, মানে ওর ফিগারের সাথে তো তুলনা করা ফিগার বাংলাদেশে এখনও কেউ আসেনি। আর তাকে নিচে যে মাছি দেখলে ভয় পায়, মাছি মারতে সে ভয় পায়, এইটা পাবলিক খাবে, এইটা চিন্তা করে বোধহয় আমার মনে হয় যে মহসিন ভাই ওকে নিয়েছে, যে এত বড় একটা বেটা হতকা মোটকা মানুষ মাছি দেখলে ভয় পায় কেন। তো ওয়াসিমকে নিলেন, দ্যাট পিকচার বিকেম এ বাম্পার হিট। এবং সেই বাম্পার হিট হওয়ার পরে ওয়াসিমকে আর কিন্তু পিছনে ফিরে তাকাতে হয়নি। ওয়াসিম কিন্তু সেখান থেকে যে শুরু হলো ওয়াসিমের, আমার সাথে তো ওর একটা পেয়ারই হয়ে গেল। অন্যরা যেমন বলতো যে এই সুচিত্রা সেন, উত্তম কুমার, রাজ্জাক কবরী, ববিতা জাফর ইকবাল, আর এখানে প্রথম চোটে বলতো যে মাসুদ পারভেজ, সোহেল রানা আর ওয়াসিম, সোহেল রানা ওয়াসিম, ভিলেন জসিম, এই 3টাকে মিলে যেন একটা আসামি হাজির, এই 3জন দোষ দুশ্মন, এই 3জন জনিতে অবশ্য আমি একা। এরপরে ওয়াসিম এত বেশি ব্যস্ত হয়ে গেল যে আমাদের 2জনের শিডিউল একসাথে মেনটেন করা প্রবলেম হয়ে গেল। তখন অনেকের ক্যারেক্টারগুলো 3জনকে একসাথে করে কাজ করতে গেলে যে সময়টা লাগে, সেই সময়টা অনেকের কাছে হলো না বলে আমরা কাজ করিনি। কিন্তু যাদের দরকার হতো তারা কিন্তু তাদের ছবিতে নিয়েছে। যেমন আমাকে নিয়ে, মান্নাকে নিয়ে কাজ করা হয়েছে, যখন মান্না সুপার পপুলার, তার সময় নেই। মোগল আজমে মান্না আমার সাথে কাজ করেছে, তারপরে সাকিব আমার সাথে তখন কাজ করেছে। জিঞ্জিরের ব্যাপারটা হচ্ছে যে এখানে 3জন আর্টিস্ট, এবং 3জন আর্টিস্টের মধ্যে দেখা যায় যে বাংলাদেশে অলমোস্ট একই লেভেলের 3-4জন আর্টিস্ট কিন্তু কোনো স্ক্রিনেই থাকে না, কোনো দেশেই থাকে না। যেমন আমরা যদি ইন্ডিয়ার মার্কেটের কথাই বলি, বোম্বের মার্কেটের কথা বলি, তাহলে সেখানে সালমান খান, শাহরুখ খান, আমির খান, এরপরে কিন্তু আমাদের দ্বিতীয়বার অন্যজনকে খুঁজতে হবে। তার কাছাকাছি থাকলেও পরে খুঁজে, এর আগে যদি যাই আমরা, তখন দেখবো যে আমরা অমিতাভ বচ্চন, তার সাথে ধর্মেন্দ্র, তার সাথে জিতেন্দ্র,
তো এই ক্যাটাগরির ব্যাপার ছিল আর কি, যে আমাদের এখানেও 3-4 জন আর্টিস্ট আমরা ছিলাম যারা সবাই মনে করতো যে এরা ব্যক্তিগতভাবে একা একাই দে আর সাফিসিয়েন্ট ফর ওয়ান মুভি। কিন্তু কোনো ছবিতে যদি প্রয়োজন হতো তাহলে আমাদের সবসময় অনেক সময় দুজন যদি দরকার হতো দুজনকে নেওয়া হতো, আমরা কাজ করতাম, আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ বা কোনো রকম হিংসা বিদ্বেষ ছিল না। কিন্তু যে ওই গাজী মাজার ওই ছবির আর পরিচালক হচ্ছে দিলীপ বিশ্বাস, এই ছবিতে 3 জন আর্টিস্ট নেওয়া হলো, সেটা হচ্ছে রাজ্জাক আর আলমগীর এবং আমি।